প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো এবং ক্লাসটি পর্যবেক্ষণ করার জন্য, ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য সবাই উপস্থিত হয়ে গেছো। আমি ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। যদিও জানো, তারপরে অনেকদিন পর আবার লাইভে আসা, তাই আমার পরিচয়টি আরেকবার দিচ্ছি। আমি শারমিন আক্তার, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। বন্ধুরা, আমি যে কথা বলছি, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমার আরেকটু সুবিধা হবে। আসো আমরা পাঠে চলে যাই। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখা যাচ্ছে কি বলতো, একটা উদ্ভিদ। উদ্ভিদ থেকে বিভিন্ন অংশ থেকে কি বের হয়ে আসছে একটু বলো তো। হ্যাঁ বন্ধুরা, কতগুলো কোষগুচ্ছ বের হয়ে আসছে উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে। আচ্ছা, উদ্ভিদের এই যে বিভিন্ন অংশ থেকে কোষগুচ্ছ বের হয়ে আসছে, এই কোষগুচ্ছকে কি বলে? অবশ্যই বলবে টিস্যু। যেহেতু উদ্ভিদ থেকে বের হয়ে আসছে, তাহলে আমরা বলবো এটা কোন ধরনের টিস্যু? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছো, উদ্ভিদ টিস্যু। আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে উদ্ভিদ টিস্যু। আজকে এই অধ্যায় থেকে আমরা কি কি জানবো? টিস্যু কি বলতে পারবো, উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ উল্লেখ করতে পারবো, সরল টিস্যুর গঠন ব্যাখ্যা করতে পারবো, সরল টিস্যুর কাজ মূল্যায়ন করতে পারবো। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ তো? আমি একটাবার একটু চেক করে নেই শুনতে পাচ্ছ কিনা। এখনো আমাকে শো করছে না। ওকে বন্ধুরা, চলো আমরা ক্লাসে চলে যাই। একটু আগে এই ছবিটা তোমরা দেখেছিলে একটা উদ্ভিদ এবং তার বিভিন্ন অংশ থেকে এক কোষগুচ্ছ বের হয়ে আসছে। একটু ভালো করে যদি খেয়াল করো, তাহলে দেখো তো বেশিরভাগ যে কোষগুচ্ছ দেখা যাচ্ছে, যে টিস্যুগুলো দেখা যাচ্ছে, টিস্যুর কোষগুলো দেখা যাচ্ছে, বেশিরভাগ টিস্যুর গঠনগুলো কিন্তু প্রায় একই রকমের। শুধু তাই না, উদ্ভিদ থেকেই এই টিস্যুগুলোর উৎপত্তি। আমরা যদি কাজের কথা বলি, তাহলে দেখা যাবে যে এদের কাজগুলো প্রায় একই রকম। আচ্ছা, তাহলে এই যে ছবিটা দেখছো, এই ছবিটা থেকে কি বলতে পারো টিস্যু কাকে বলে? অবশ্যই তোমাদের মাথায় চলে আসছে টিস্যু কাকে বলে। চলো তোমাদের সাথে আমাদের সংজ্ঞাটাকে মিলিয়ে নিই। একই বা বিভিন্ন প্রকারের এক গুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তি ও যদি অভিন্ন হয়, তাদেরকে টিস্যু বলে। তাহলে টিস্যুর সংজ্ঞাটা দেওয়া যাবে তো? আমরা টিস্যু জানার আগে আমরা টিস্যুর একটু প্রকারভেদটা জেনে নিই, তাহলে আমরা যখন ক্লাসগুলো করতে যাব এবং ক্লাসের ধারাবাহিকভাবে যাব, তখন আমাদের জানা হয়ে যাবে টিস্যুর মধ্যে কোন কোন অংশগুলো আছে। আমরা যদি উদ্ভিদ টিস্যু বলি, উদ্ভিদ টিস্যু হচ্ছে দুই রকমের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। অর্থাৎ উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু হচ্ছে কি, যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম। অর্থাৎ এই টিস্যুর কোষগুলো কি হয় বলতো, বিভাজিত হয়। একটু চিন্তা করো যে উদ্ভিদের কোন অংশগুলো বিভাজিত হতে পারে। আমি যদি তোমাদেরকে বলি, আচ্ছা একটা কচি পাতা, সবসময় কি কচি পাতা থাকে না, এটা ধীরে ধীরে বড় হতে থাকে, একটা সময় বয়স্ক পাতায় চলে যায়। যদি ধীরে ধীরে এটা বৃদ্ধি পেতে থাকে, তাহলে অবশ্যই আমরা বলে নিতে পারি কচি পাতার মধ্যে কি থাকে বলতো, ভাজক টিস্যু। আমি যদি তোমাদেরকে বলি, আচ্ছা একটা মূলের অগ্রভাগ বা কাণ্ডের শীর্ষেও, এগুলো কি একই রকম থাকে না বৃদ্ধি পেতে থাকে? তোমরা অবশ্যই বলবে বৃদ্ধি পেতে থাকে। এর মানেটা কি বলতো, অর্থাৎ ওই জায়গাগুলো তো কি থাকে বলতো, ভাজক টিস্যু থাকে। আমি যদি বলি একটা অপরিণত কাণ্ড,
ধীরে ধীরে কাণ্ডটা কি হয় বলতো, বৃদ্ধি পেতে থাকে এবং আস্তে আস্তে এমন একটা অবস্থানে চলে যায় যে আর কাণ্ডটা বৃদ্ধি পায় না। তার মানে অপরিণত কাণ্ড, সেখানেও কি থাকে বলতো, ভাজক টিস্যু। অর্থাৎ আমরা ধরে নিব উদ্ভিদের যে অংশগুলো বিভাজিত হতে থাকে এবং বিভাজিত হতে হতে এমন একটা অবস্থানে চলে যায় আর বিভাজিত হয় না, এই বিভাজিত আগ পর্যন্ত যে অংশগুলো তাকে বলা হচ্ছে ভাজক টিস্যু। দেখো ঠিক একই কথাই যদি বলি স্থায়ী টিস্যু, অর্থাৎ বিভাজনে অক্ষম, অর্থাৎ যে টিস্যুটা কি হচ্ছে বলতো, আর বিভাজিত হতে পারছে না। একটু যদি মাথা ঘাটাও কি হচ্ছে বলতো, আমি বলেছি একটা পাতা বিভাজিত হতে হতে বয়স্ক পাতায় যায়, একটা অপরিণত কাণ্ড কি হয় বলতো, বিভাজিত হতে হতে পরিণত কাণ্ডে আসে। তাহলে অবশ্যই তুমি বুঝে নিতে পারছো, তাহলে পরিণত কাণ্ডে কি আছে বলতো, স্থায়ী টিস্যু। জীববিজ্ঞান বিষয়টা কি জানো, একটু মাথা ঘাটাতে হবে, একটু বেশি বেশি তোমাকে বইটা স্টাডি করতে হবে, একটু একটু জানতে হবে, এই তারপর যখন একটু চর্চা করবে দেখবে যে জীববিজ্ঞানটা আসলেই খুব সহজ। এখন আসো স্থায়ী টিস্যু। আমরা যদি স্থায়ী টিস্যুর কথা বলি, স্থায়ী টিস্যু হচ্ছে 3 রকমের: সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু, বা তোমাদের বইয়ে দেওয়া আছে নিঃস্রাবী টিস্যু। এই সরল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু জাইলেম, ফ্লুয়েম। আর ক্ষরণকারীর মধ্যেও গ্রন্থি টিস্যু আছে। যেহেতু স্থায়ী টিস্যুর প্রকারভেদটা একটু বড় এবং একটু বেশি করে, আমরা তো সব আজকে আলোচনা করতে পারবো না, আমরা আজকে শুধুমাত্র সরল টিস্যুটা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই হয়তো স্কুল শুরুর দিকে পড়ে থাকতে পারো টিস্যু। এখন যারা এই অধ্যায়টা অলরেডি জানো, তারা তোমাদের যে জানাগুলো আছে সেটাকে একটা আবার মেমোরাইজ করো। আর যারা দশম শ্রেণীর স্টুডেন্টরা আছো, তারা আরেকবার মিলিয়ে নাও, অর্থাৎ কোন কোন জিনিসগুলো এখনো অজানা আছে এবং তুমি আসলে আরো কতটুকু ভালো জানো। সরল টিস্যু, একটু আগে আমি সরল টিস্যুর 3টা অংশের নাম বলে দিয়েছি, অবশ্যই তোমাদের মাথায় আছে যে কি। এখানেও আমি 3টা টিস্যুর ছবি নিয়ে এসেছি। তুমি দেখো, যদি আমরা ছবিগুলোর কথা বলি, প্রত্যেকটা ছবি কি হচ্ছে বলতো, অনেকটা প্রায় একই রকমের। এখন দেখো, আমরা দেখি এই টিস্যুগুলোর নাম কি। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। অর্থাৎ একটা টিস্যু, অর্থাৎ এই টিস্যুর যে কোষগুলো আছে, এই কোষগুলো দেখো তুমি উত্তর দিতে পারো। এখন আসো, এই 3টা থেকে আমরা সরল টিস্যুর সংজ্ঞাটাতে চলে যাই। একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম এই টিস্যুগুলো দেখতে অনেকটা আকার আকৃতিতে একই রকম। তাহলে আমরা কিভাবে আনতে পারি সরল টিস্যু? যে টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতিতে একই, তাকে বলা হয় সরল টিস্যু। একটু খেয়াল করে দেখো, প্রায় টিস্যুগুলোই একই রকম দেখতে। প্যারেনকাইমা টিস্যু। এখন দেখো, যদি আমি প্যারেনকাইমার কথা বলি, তোমাদের পরীক্ষার সময়, আমি একটু পরীক্ষার কথাটা বলে নিই, যখন পরীক্ষা হয় তখন পরীক্ষার সময় বিভিন্ন ধরনের টিস্যুর ছবি দিয়ে দেয়। এই ছবি থেকে তোমাকে হয় পার্থক্য জানতে চায় অথবা বৈশিষ্ট্য জানতে চায়। তুমি যদি বইয়ের ছবিগুলো একটু খেয়াল করো, অথবা একটা ছবিটা তুমি খুব ভালো করে আঁকো এবং সেটা খুব ভালো করে চর্চা করো, শুধুমাত্র এই ছবিটা দেখে ফাইন্ড আউট করো, তুমি কিন্তু এর উত্তর দিতে পারো। এর ব্যাখ্যা চাওয়া হোক আর বৈশিষ্ট্য চাওয়া হোক, একটু খেয়াল করো যে তুমি কিভাবে এটাকে ফাইন্ড আউট করবে। আচ্ছা, আমি এখানে একটা কি এঁকেছি বলতো, প্যারেনকাইমা টিস্যু। এখন যে প্যারেনকাইমা এঁকেছি, এই প্রত্যেকের মধ্যে কি আছে, একগুচ্ছ কোষ আছে। একটু খেয়াল করে দেখো তো, প্রতিটা কোষ দেখতে কি একই রকম? আচ্ছা, আর একটু খেয়াল করো তো, প্রতিটা যে কোষ দেখতে পাচ্ছি, এই কোষের যে আকৃতিগুলো বললো, সবগুলো কি সমবেশীয়? কোষের ভেতরেও বিভিন্ন অংশ দেখা যাচ্ছে, ছোট 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 কিছু অংশ, ভেতরে আবার বড় ধরনের একটা গোলাকার অংশ। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আসলে এই যে অংশগুলো বলছি, এই অংশগুলো কি। আসো আমরা এখন দেখি আসলে অংশগুলো কি। এই যে বাইরের যে অংশটা দেখতে পাচ্ছি, কোষ প্রাচীর। আচ্ছা, এই যে কোষ প্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি, বলতো এই কোষ প্রাচীরটা কি দেখতে খুব পুরু না পাতলা? অবশ্যই বন্ধুরা তোমরা ছবিটা দেখে বলবে কোষ প্রাচীরটা পাতলা। তারপর দেখো, কোষের ভেতরে কি দেখা যাচ্ছে বলতো, একটি নিউক্লিয়াস। নিউক্লিয়াস অবশ্যই কোষের প্রাণ, আর যদি নিউক্লিয়াস কোষের ভেতরে থাকে, তাহলে আমরা সেই কোষটাকে কি বলি বলতো? হ্যাঁ বন্ধুরা, জীবিত কোষ। তাহলে আমরা ধরে নিতে পারি এটা একটা জীবিত কোষ এবং এর ভেতরে কি আছে বলতো, নিউক্লিয়াস।
দেখো দুই টিস্যুর মাঝখানে কি দেখা যাচ্ছে? আন্তঃকোষীয় ফাঁক দেখা যাচ্ছে, তাই না? এরপর দেখো কোষের ভেতরে যে ঘন তরল পদার্থটা থাকে তাকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি এই যে পিকচারটা দেখছো প্যারেনকেমা টিস্যু, তোমরা বুঝতে পারছো? ওকে, এই ছবিটার বৈশিষ্ট্য লিখো বা এই টিস্যুটার বৈশিষ্ট্য লিখো। কি করবে? অবশ্যই যারা খুব বুদ্ধিমান তারা কি করবে? এই অংশগুলোকে একসাথে করে করে পয়েন্ট করে করে একটা বৈশিষ্ট্য তুলে দিবে, তাই না? তাহলে আসো আমরা এই অংশগুলোকে একসাথে করে কিভাবে বৈশিষ্ট্য লিখতে পারি। কোষপ্রাচীর পাতলা, সেলুলোজ নির্মিত। আমি বলেছি এখানে কোষপ্রাচীর পাতলা। আমরা যদি উদ্ভিদ কোষের কথা বলি, কোষপ্রাচীরের গঠনও তোমরা জানো, বিভিন্ন ধরনের উপাদান আছে, সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, পেকটিন আছে, লিগনিন আছে। নিশ্চয়ই মাথার মধ্যে আসছে কিছু শর্করা জাতীয় উপাদান দিয়ে কোষপ্রাচীরটা গঠিত হয়। এই কোষপ্রাচীরটা যেহেতু পাতলা, তাহলে অবশ্যই আমরা এখানে বলে দিব যে কোন ধরনের কোষপ্রাচীর। এই কোষপ্রাচীরটা হচ্ছে পাতলা, সেলুলোজ নির্মিত। তারপর দেখো এর ভেতরে যে প্রোটোপ্লাজম, তুমি পয়েন্ট করে তুলে দাও, প্রোটোপ্লাজম ঘন, আর এর মধ্যে কি দেখা যাচ্ছে বলতো? নিউক্লিয়াস দেখা যাচ্ছে। তার মানে কি বলতো? নিউক্লিয়াস বিদ্যমান আর অন্তঃকোষীয় ফাঁক থাকে। তাহলে দেখো তো এই যে পয়েন্টগুলো তুমি ফাইন্ড আউট করতে পেরেছো বা তুমি জানো, এই পয়েন্টগুলো তুলেও কিন্তু আমরা একটা টিস্যুর বৈশিষ্ট্য লিখতে পারি। কি পারা যাবে তো? আরেকটা ব্যাপার হচ্ছে অবশ্যই এখানে একটু অ্যাড করে নিবে, যেহেতু নিউক্লিয়াস আছে, এই কোষগুলো কি বলতো? জীবিত, সমবেশীয় এবং দেখতে প্রায় কি বলতো? একই রকমের। আরেকটা ছবি দেখো, একটু আগে আমি তোমাদেরকে প্যারেনকেমার একটা ছবি দেখালাম, এখন আমি আরেকটা ছবি নিয়ে এসেছি, এটাও এক ধরনের প্যারেনকেমা, কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে। কি বলতো? এর ভেতরে কতগুলো সবুজ বর্ণকণিকা দেখা যাচ্ছে, রঞ্জক পদার্থ দেখা যাচ্ছে। যেহেতু সবুজ রঞ্জক পদার্থ দেখা যাচ্ছে, এর নাম হয়ে গেছে কি বলতো? ক্লোরেনকেমা। অর্থাৎ এটাও এক ধরনের প্যারেনকেমা, বাট এর নাম আমরা কি বলছি বলতো? ক্লোরেনকেমা। কেন ক্লোরেনকেমা বলছি বলতো? কারণ এর মধ্যে সবুজ বর্ণকণিকা থাকে। আচ্ছা, সবুজ বর্ণকণিকা কখন থাকে বলো? উদ্ভিদে সবুজ বর্ণকণিকা কখন থাকে? অবশ্যই বুঝে গেছো, এর মধ্যে কি থাকবে বলতো? ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল থাকলেই আমরা কি থাকবে বলতো? এই অংশগুলো সবুজ হয়ে যাবে। তাহলে আমরা সংজ্ঞাটা কি দাঁড় করাতে পারি? ক্লোরোফিল যুক্ত প্যারেনকেমাকে বলা হয় ক্লোরেনকেমা। তাহলে আমরা প্যারেনকেমার বৈশিষ্ট্য জানলাম, এর বাইরে যে প্যারেনকেমার একটা রূপ আছে সেটা হচ্ছে কি বলতো? ক্লোরেনকেমা, সেটাও জানলাম। শুধু তাই না, কাকে ক্লোরেনকেমা বলা হয় সেটা, যাদের সামনে বই আছে ঝটপট একটু দাগিয়ে ফেলো, কারণ ক্লোরেনকেমা কি, এই প্রশ্নটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। আরেকটা ছবি দেখো, দেখো এখানে অনেকগুলো কোষ দেখা যাচ্ছে, মাঝে মাঝে খুব বড় বড় কতগুলো কোষ দেখা যাচ্ছে। বড় বড় কোষগুলো কি? অ্যাকচুয়ালি এর মধ্যে কিছু বায়ুকুঠুরি আছে। এই বায়ুকুঠুরি থাকাতে এর নাম কি হয়ে গেছে দেখো? প্যারেনকেমা। অর্থাৎ এটাও এক ধরনের প্যারেনকেমা, কিন্তু শুধুমাত্র বিভিন্ন ধরনের তাদের আকৃতি এবং প্রকৃতির ভিত্তিতে, কাজের ভিত্তিতে এর নামটা কি হয়েছে, অর্থাৎ কোথায় অবস্থান করে তার উপর ডিপেন্ড করে তা হয়ে গেছে কি বলতো? প্যারেনকেমা। তাহলে এর সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকেমাকে প্যারেনকেমা বলে। এখন যদি প্রশ্ন করা হয় প্যারেনকেমা কি, অ্যারেনকেমা কি, উত্তর দেওয়া যাবে? বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকেমাকে অ্যারেনকেমা বলে এবং ক্লোরোফিলযুক্ত প্যারেনকেমাকে ক্লোরেনকেমা বলে। আরেকটা ছবি দেখো, নিশ্চয় ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কোন ধরনের টিস্যু। কোলেনকেমা। একটু ভালো করে খেয়াল করো এবং একটু আগে যে ছবিটা তোমাদেরকে দেখিয়েছি তার সাথে একটু পার্থক্য করার চেষ্টা করো। ওইটার মধ্যে কি ছিল বলো তো? ওই টিস্যুর মধ্যে বাইরের যে কোষপ্রাচীরটা ছিল, কোষপ্রাচীরটা ছিল পাতলা। এর মধ্যে কি দেখতে পাচ্ছ বলো তো? একটা দ্বিস্তর, একটু ঘন বা একটু পুরু, তাই না? এরকম দেখা যাচ্ছে। তাহলে এটা কোষপ্রাচীর, এর ভেতরে দেখো গোলাকার কিছু কি দেখা যাচ্ছে বলতো? গোলাকার বস্তু। তাহলে অবশ্যই ধরে নিতে পারছো কি বলতো? নিউক্লিয়াস। বাকি অংশগুলো আমি না হয় নাই বলবো, ঠিক আছে? তাহলে দেখো কোষপ্রাচীর আছে, এখন কোষপ্রাচীর যেহেতু পুরু, তাহলে অবশ্যই এখানে একটা উপাদান আছে। আমরা জানি প্যারেনকেমাতে আছে সেলুলোজ, আর এটাতে কি আছে বলতো? এটার মধ্যে, এই প্যারেনকের মধ্যে কি আছে বলতো? এই কোষপ্রাচীরের মধ্যে কি হতে পারে? একটু কমেন্ট করে জানিয়ে দিবে কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, পেকটিন। এখন আসো আরেকটা আরেকটা কোষ পাশে দেখতে পাচ্ছ, দেখো একটার পর একটা কোষগুলো আছে। শুধু তাই না, এর যে কোণাগুলো আমরা দেখতে পাচ্ছি, কোণাগুলো অনেকটা পুরু।
ত্রিকোণাকার হয়ে পুরু, অর্থাৎ এই কোলেনকেমা বৃত্তাকারও হতে পারে এবং কি হতে পারে বলতো, এভাবে একটার পর একটা যুক্ত হয়েও একটা আকৃতি গঠন করতে পারে। এবং কোনাগুলো কি হতে পারে, তো এই পেকটিন এবং সেলুলোজ জমে কি হতে পারে, তো পুরো একটা কোষ প্রাচীর তৈরি করতে পারে। তাহলে আমরা এই অংশগুলোকে অ্যাড করে দিয়ে আমরা কি করতে পারি, বৈশিষ্ট্য কোষ প্রাচীর পুরো সেলুলোজ এবং পেকটিন নির্মিত, নিউক্লিয়াস বিদ্যমান, আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। এর মধ্যেও আন্তঃকোষীয় ফাঁক কি করে বলতো থাকতে পারে। তোমরা যদি প্রোটোপ্লাজমের কথা বলো, হ্যাঁ সেখানে প্রোটোপ্লাজম অ্যাড করতে পারো। প্রোটোপ্লাজম কি বলতো, ঘন। এবং আমি তোমাদেরকে কি বলেছি বলতো, একটার পর একটা, তার মানে বিভিন্ন ধরনের উদ্ভিদের পত্রবিন্দু বলো, শিরা বলো, বোটা বলো, এসব ক্ষেত্রেও কি দেখা যায় বলতো, কোলেনকেমা দেখা যায়। আর যেহেতু আমি বললাম যে একটার সাথে একটা যুক্ত হয়ে একটা আকৃতি তৈরি করে, তাহলে সেটা কাণ্ডের মধ্যেও থাকতে পারে। কোন ধরনের কাণ্ড, কিছু কিছু দণ্ড কলস আছে, কোমরার যে দণ্ড আছে, লতানো দণ্ড উপরে দিকে, তো সেখানেও কি থাকে বলতো, এই কোলেনকেমা থাকে। এই ছবিটা দেখো, এর মধ্যে দেখো কি দেখতে পাচ্ছ, কোষগুলো একদম ঘন পুরো, এবং কোষগুলো কি সমাকৃত, এবং চারদিকে যদি আমি বলি যে এগুলো সমাবেশে আছে কি, কি বলবে, না সমাবেশে কোনোটাই নেই, তাই না। দেখো সবগুলোতে কি আছে, কোথাও এখানে ছেড়ে দিয়েছে, কোথাও এখানে যে স্টপ হয়ে গেছে। এবং আমরা যদি বলি এর ভেতরে কি তুমি কিছু দেখতে পাচ্ছ, এখানে আমি কোনো লেভেলিং করি না, এটা তোমার থিঙ্কিং এর জন্য দিয়ে দিয়েছি। এর ভেতরে কি কোনো নিউক্লিয়াস দেখা যাচ্ছে, আচ্ছা এর ভেতরে কি কোনো ঘনতরল পদার্থ দেখা যাচ্ছে, ঘনতরল পদার্থকে কি বলে, তোমরা অবশ্যই বলবে না, আমরা জানি এটা হচ্ছে স্ক্লেরেনকেমা। তাহলে এই যে স্ক্লেরেনকেমা বলছো, এই যে অংশগুলো আছে কি কি দেখতে পাচ্ছ, এটা নিয়ে কি স্ক্লেরেনকেমা তো বৈশিষ্ট্য করা যাবে। আসো আমরা একটু মিলিয়ে নিই। কোষগুলো শক্ত, লম্বা, পুরু প্রাচীর যুক্ত। কোষগুলো শক্ত হতে পারে, লম্বা হতে পারে, পুরু প্রাচীর যুক্ত হতে পারে। আর এর ভেতরে কোনো ঘনতরল পদার্থ দেখা যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারি এই প্রোটোপ্লাজম বিহীন। আর যেহেতু বলেছি কোষ প্রাচীর আছে, তাহলে কোষ প্রাচীরে অবশ্যই কোনো একটা উপাদান আছে। আমি যদি বলি প্যারেনকাইমায় আছে সেলুলোজ, তারপরে আমরা গেলাম কোলেনকাইমায়, কোলেনকাইমায় আছে সেলুলোজ এবং পেকটিন, আর এখানে কি আছে বলতো, লিগনিন। এই যে অংশটা দেখছো, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে স্ক্লেরেনকেমার কোষ প্রাচীর কোন পদার্থ যুক্ত, তখন তোমরা লিখবে লিগনিন। এই অংশটা একটু কষ্ট করে একটু দাগিয়ে রাখো, কারণ দাগানোর কথা বারবার বলছি এই কারণে, যখন তুমি বইটা ওপেন করবে তখনই তোমার চোখে ওই অংশটা পড়বে এবং সেটা আরেকবার রিভাইজ দেওয়া হবে। আর বলছে এতে দুই ধরনের কোষ দেখা যায়। আচ্ছা দুই ধরনের কোষটা কি, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরেন। আসলে কি জানো, ওদের গঠনের ভিত্তিতে ওদেরকে দুই ধরনের কোষ দেখা যায়, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরেন। বিভিন্ন ধরনের তন্তুময় অংশ আছে। এই যে ফাইবার, এই ফাইবারের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বাস্ট ফাইবার এবং সারফেস ফাইবার। তোমরা এই ছবি দেখেও বুঝতে পারছো এই কোনাগুলা কিভাবে পুরু হয়ে গেছে। তারপর দেখো এই অংশগুলো প্রোটোপ্লাজম বিহীন, তারপর এর ভেতরে বড় বড় কোষ আছে এবং প্রাচীরগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে কূপ তৈরি করে, এবং সে অনুযায়ী এটাকে দুই ভাগে ভাগ করা যায়। আরেকটা কথা স্ক্লেরেনকেমা নিয়ে না বললেই না, যখন প্রাথমিক অবস্থায় স্ক্লেরেনকেমা থাকে তখন এর মধ্যে হালকা কিছু প্রোটোপ্লাজম থাকতেও পারে। আস্তে আস্তে যখন এটা পরিণত হতে থাকে তখন কি হয় বলতো, এর প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। যখন প্রোটোপ্লাজম বিহীন হবে, নিউক্লিয়াস বিহীন হবে, তাহলে অবশ্যই সেখানে কি থাকবে না বলতো, প্রাণ থাকবে না। অর্থাৎ আমরা কি জীবিত কোষ প্রাচীর বলতে পারবো না, তাহলে আমরা তাকে কি বলবো, হ্যাঁ ঠিকই ধরতে পেরেছে, এটা হবে মৃত কোষ প্রাচীর। তারপর দেখো স্ক্লেরাইড, এটা দেখতে কারো কারো হতে পারে। এই যে স্ক্লেরাইড বলছো, এটাও পরিণত অবস্থায় কি হয় বলতো, একটা শক্ত প্রাচীর তৈরি করে, যার ফলে কি বলা হয়, স্টোন সেল বলা হয়। বন্ধুরা আমরা প্যারেনকেমা, কোলেনকেমা এবং স্ক্লেরেনকেমা তিনটারই ছবি দেখলাম এবং ছবি ধরে ধরে আমরা বৈশিষ্ট্যতে গেলাম। তোমরা নিশ্চয়ই বইটাকে ফলো করবে এবং বইয়ের ছবিগুলো খেয়াল করবে, এবং ছবি থেকে যদি প্রশ্ন আসে নিশ্চয়ই ছবি দেখে তোমরা বৈশিষ্ট্য লিখতে পারবে। আচ্ছা এখানে আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য, যতগুলো তোমরা প্রিভিয়াস স্লাইডে যা দেখেছো এবং এর থেকেই এখানে দুইটা ছবি দেওয়া আছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা কোন ধরনের টিস্যু, এটা কোন ধরনের। বলছে টিস্যুগুলো একই টিস্যুর ভিন্ন রূপ হওয়ার কারণ ব্যাখ্যা করো। আমি তোমাদেরকে একটা
টিস্যুর কথা বলেছিলাম যেটা ভিন্ন রূপে থাকতে পারে, অবশ্যই সেটা চিন্তা করছো। এই প্রশ্নটা হচ্ছে একটা অনুধাবন প্রশ্ন, কখনো কখনো এটা প্রয়োগও থাকতে পারে, ঠিক সেভাবে প্রশ্নটা তোমরা রেডি করবে। এতটুকু ক্লাস থেকে নিশ্চয়ই তোমাদের সরল টিস্যু সম্বন্ধে একটা ভালো ধারণা হয়েছে এবং অবশ্যই তোমরা কোর্সগুলো দেখে 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 আনসার করতে পারবে। আমি তো তাই মনে করছি, তোমরা কি মনে করছো? নিশ্চয়ই পারবে। আচ্ছা, যদি তাই বলি, এর বাইরে দেখো, আসো আমরা এতক্ষণ টিস্যু নিয়ে কথা বলেছি, আমরা কোথায় কোথায় থাকি সেটা বলেছি। একটু আগে বলেছিলাম যে কিছু টিস্যু থাকে যেটা কি হয় বলতো, বিভিন্ন কিছুর উপর জড়িয়ে জড়িয়ে উপরের দিকে যেতে পারে। এখানে দেখো একটা উদ্ভিদ সেটাকে কি করছে বলতো, একটা অঙ্গকে দৃঢ়তা প্রদান করছে। এটা দেখো একটা উদ্ভিদ খাদ্যের জন্য এখানে পাখি এসে বসে আছে, এই সবই তো উদ্ভিদের ব্যাপার, তাই না? এখন আসো আমরা দেখি টিস্যুর কাজগুলো কি। দেখো মূল থেকে, মূলের কাজ কি? যখন এই টিস্যুটা মূলে থাকবে, একটু শুধু মাথা কাটাও, আমি বলছি প্যারেনকেমা টিস্যুর কথা বলে উদ্ভিদের সব অঙ্গে এটা উপস্থিতি আছে। তারপর আমি যখন কোলেনকেমায় গেলাম তখন বললাম কাণ্ডে আছে, পত্রবিন্দে আছে, শিরায় আছে। যদি তাই হয়ে থাকে তাহলে আসলে এই টিস্যুগুলোর কাজ কি হতে পারে? যদি আমি বলি মূলে থাকে, দেখো মূলে আছে, কাণ্ডে আছে, পাতায় আছে। যদি উদ্ভিদের মূলে থাকে তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি এই টিস্যুর কাজ হচ্ছে কি বলতো, খাদ্য সঞ্চয় করা। আমরা যদি কাণ্ডের কথা বলি, কাণ্ডের কাজ কি বলতো, এর গঠন করা এবং কি করা বলতো, অঙ্গকে দৃঢ়তা প্রদান করা। এরপর যদি আমি পাতার কথা বলি, মূল দ্বারা কি হচ্ছে, পানি খনিজ লবণ আহরণ করছে, এবং পাতায় যদি কথা বলি, পাতায় গেলে সে কি করছে বলতো, খাদ্য সঞ্চয় করে রাখছে। তাহলে একটু তোমাকে ভাবতে হবে যে আমি যদি টিস্যুর কথা বলি, সরল টিস্যুর কথা বলি, অর্থাৎ প্যারেনকেমা, কোলেনকেমা, স্ক্লেরেনকেমা আসলে কোথায় কোথায় থাকে। যদি মূলে থাকে মূলের কাজটা একটু মাথায় নিয়ে নেবে, যদি কাণ্ডে থাকে কাণ্ডের কাজটা নিয়ে নেবে, এবং যদি পাতায় থাকে এই প্রত্যেকটা কাজকে একসাথে করেও তুমি এর কি করতে পারো বলতো, সরল টিস্যুর কাজ উল্লেখ করতে পারো। আসো আজকের ক্লাসে আমরা যা জানলাম, যেহেতু আমাদের সময়েরও একটু ব্যাপার আছে, সুতরাং আমরা বলে নিচ্ছি যে এই অংশগুলো আছে, জাস্ট আমি একটা ধারণা নিয়ে আসলাম যে সরল টিস্যু কাকে বলে, সরল টিস্যু কত প্রকার, ক্লোরেনকেমা কি, প্যারেনকেমা টিস্যুর বৈশিষ্ট্য বলো, টিস্যুর কাজগুলো কি কি। নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে, এবং যদি কখনো প্রশ্ন করা হয় এই টিস্যুর কোষপ্রাচীর কি দ্বারা তৈরি, ক্লোরেনকেমার কোষপ্রাচীর কি দ্বারা তৈরি, নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারবে। তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা বাসায় এই সৃজনশীল প্রশ্নটা তো রেডি করবে। কোনো একটা প্রশ্নে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিবে, আমরা সেই উত্তরটা দিয়ে দেব। এখানে 3টা টিস্যুর ছবি নিয়ে এসেছি এবং এই কোষগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন দিয়েছি টিস্যু কি, সেকেন্ড কোশ্চেন দিয়েছি স্ক্লেরাইড কি, স্টোন সেল বলার কারণ ব্যাখ্যা করো। তুমি স্টোন সেলকে কেন স্ক্লেরাইড বলা হয়, এটা কোন টিস্যুর অন্তর্গত এবং কেন এটা স্টোন সেল ব্যাখ্যা করবে। উদ্দীপকের চিত্রগুলোর অবশ্যই বুঝতে পারছো এটা 3 ধরনের টিস্যু, এবং 3টার ব্যাখ্যা করে দিবে, নিচে নিচে পাশাপাশি করেও করতে পারো উদ্দীপকের চিত্রগুলো, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এটা কোন ধরনের টিস্যু এবং উদ্ভিদের জন্য কতটা গুরুত্ব বহন করে। যখন গুরুত্বর কথা বলবে সেটা তুমি প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো, তবে সবচেয়ে ভালো হয় যদি তুমি পয়েন্ট করে লিখে তোমার মতামতটা দাও। আশা করি আজকের এতটুকু ক্লাস থেকে তোমরা এই যে যতটুকু পড়িয়েছি সেটা বুঝতে পেরেছো, এবং বাসায় ভালোভাবে চর্চা করবে এবং আমাদের সাথেই থাকবে। আবার ক্লাসটি দেখবে, বন্ধুদেরকে জানাবে, এবং তোমাদের সম্পৃক্ততাই আমাদের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। এবং কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে দিন। বন্ধুরা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।